আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা বুয়েটে আসা 23-24 সেশনে যে প্রশ্নটা ছিল তো সেখান থেকে রসায়ন অংশ যতটুকু ছিল সেইটা আমরা আসলে সলভ করবো আর কি। ঠিক আছে? সো এটা দেখা জরুরি কেন? কারণ আমরা যদি এটা দেখতে পারি তাহলে হচ্ছে বুয়েটের প্রশ্নের যে মান বা স্ট্যান্ডার্ড যেটা এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো আর কি। তো আমরা শুধুমাত্র আজকের লেকচারটুকুকে আমরা প্রশ্ন সমাধানের জন্য যতটুকু দরকার আমরা সেই পর্যন্ত যাব। আর এর বাইরে যত ডিটেলস আলোচনা করার দরকার পড়বে আমাদের সেটা কিন্তু আমাদের এডমিশন যে প্রোগ্রামটা চলতেছে আমাদের, তো সেখানে তো আমরা ক্লাসের মাধ্যমে যথেষ্ট পরিমাণে ডিটেলস আলোচনা করবো আর কি। তো কথা নয়, আমরা একদমই বরাবর শুরু করে ফেলবো যে 23-24 সেশনে আসা যে প্রশ্নটা, সেই প্রশ্নটার পুরো 33টা প্রশ্নেরই সমাধান আর কি। ঠিক আছে? মাথায় রাখতে হবে এ শুধুমাত্র আমরা করতেছি কার জন্য? কেমিস্ট্রি পার্টের জন্য আর কি। তোমরা অলরেডি জানো অক্সিকেমের পক্ষ থেকে সবসময়ের জন্য যা করি পুরোটা আসলে কেমিস্ট্রির মাধ্যমেই করে রাখতেছে আর কি। এবার তাহলে চলো একদমই প্রথম প্রশ্নের মধ্যে কী বলছে একটু খেয়াল করে দেখো। অর্গানিক থেকে আসতেছে যে এখানে একটা হ্যালাইড দিছে, ব্রোমাইড বলছে, তার সাথে সোডিয়াম দিছে, শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হবে আর কি। তার মানে এটা কী বিক্রিয়ার কথা বলতেছে আমাদেরকে? তার মানে এটা বলতেছে আমাদেরকে উডস বিক্রিয়ার কথা বলতেছে, তাই না? এটা একটা হচ্ছে উডস বিক্রিয়া, এটা একটা উডস রিয়াকশন, তাই তো? উডস রিয়াকশন আমরা কী জানি? আমাদের কাছে যে অ্যালকাইল হ্যালাইড যেটা থাকে এই অ্যালকাইল হ্যালাইডটা ডাবল হয়ে যায় আর কি। ব্যাপারটা এরকম টাইপের না? এখানে কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড আছে? এখানে যে 3 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে আর কি। তাহলে যে প্রোডাক্টটা আমরা পাবো, ধরো যে আমরা এইভাবে লিখি C3H7Br পাইছি আমরা, এর সাথে দিলাম সোডিয়ামটাকে দিলাম, দেওয়ার ফলে এর কিন্তু ডাবল হয়ে যাবে, তাই না? ডাবল হওয়া মানে কি? C6H14 আমরা এটা পাবো, এর সাথে পাবো হচ্ছে সোডিয়াম ব্রোমাইড পাবো আর কি। এইটা হচ্ছে এখানকার মেইন প্রোডাক্টটা হচ্ছে এটা। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে হেক্সেন। 6 কার্বন যেহেতু তাহলে এটার নাম হবে কি? হেক্সেন। তাহলে এটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? ওকে। 2 নম্বরের মধ্যে আমরা আসি, যদি প্রমাণ তাপমাত্রায় হঠাৎ আয়তন 1/3 হয়ে গেলে তাপমাত্রা কত হবে আর কি এখানে। সো হঠাৎ বলতেছে, তার মানে আমরা হচ্ছে যে থার্মোডাইনামিক্সে যেমনভাবে পড়ি তো ওই জিনিসগুলোর কথা দেখো, মানে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ি আর কি। তো আমরা সেই দিকে আসলে যাওয়ার দরকার নেই আমাদের কাছে। এটা সাধারণত এটা আমাদের যে সূত্র আছে, কি সূত্র বলো তো আমাদের জন্য? গ্যাসের জন্য যে সূত্রগুলো আমরা পড়ি তো সেই সূত্রগুলো আমরা কভার করে ফেলতে পারবো আর কি। যেমন ধরো আমাদের কাছে এখানে কী কী দেওয়া আছে, আয়তনের কথাবার্তা বলছে। সো আয়তন ধরো আগে একটা কিছু ছিল তার নাম হলো V1 ধরছি, পরবর্তীতে আয়তনটা চেঞ্জ হয়ে গিয়ে চলে গেছে আসলে V2তে চলে গেছে আর কি, তাই না? সো V1-এ যা হবে V2 আসলে কত হইলো? তাহলে 1/3 হয়ে গেছে V1-এর থেকে। এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে আগের একটা তাপমাত্রা ছিল, তো তাপমাত্রা কত আসলে? তাপমাত্রা হলো T1, তাহলে তাপমাত্রা পরবর্তী দিকে তাপমাত্রা কত হবে সেটা হচ্ছে T2, তাই না? আর কিন্তু এখানে কিছু বলেনি। তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে তাহলে চাপ যেটা আছে চাপটা এখানে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি আর কি। তো চাপ যেটা আছে চাপটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ভি আর টি এর মাঝখানে যে সম্পর্কটা হয় সেটা কেমন? ভি সমানুপাতিক টি, সেখানে আমরা কি বলতে পারি? V2/V1 সমান T2/T1। আমরা কিন্তু এই কথাটা চাইলেই বলতে পারি আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে কি? আমাদের কাছে বের করতে বলছে হচ্ছে T2 বের করতে বলছে, মানে তাপমাত্রা কত সেটা বের করতে বলছে। তাহলে কীভাবে করতে পারি? V2/V1 ইন্টু T1, এই তো ব্যাপারটা। আচ্ছা, এখান থেকে আমরা যদি কাজ করি V2টার মান কত? আমরা বলছি V2 হচ্ছে 1/3 V1 ডিভাইডেড বাই হলো V1। আর T1-এর মান কত? যেহেতু প্রমাণ তাপমাত্রা বলছে, প্রমাণ তাপমাত্রা আসলে কত? 273 কেলভিন, তাই না? 273 কেলভিন। তাহলে কি করতে পারি? 273। তাহলে আমাদের কাজ করতে পারি V1 কেটে দিলাম, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে কত আসবে? 91 কেলভিন। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে 3 নাম্বারটা আর কি। তো 91 কেলভিন। ঠিক আছে? কেমিস্ট্রির ম্যাক্সিমাম জিনিস আসলে আমরা চাইলে হাত নিয়ে একদম খালি হাতেও করে ফেলতে পারি, এটা মাথায় রাখতে হবে। এবার তাহলে পরের দিকে যাই। 2 ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দ্রবণে চালনা করলে কি উৎপন্ন হবে আর কি। কী বলছে? 2 ব্রোমো বিউটেন মানে আমাদের কাছে আছে কত? 4টা কার্বন। 2 ব্রোমো বলছে মানে 2 নাম্বার কার্বনের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে ব্রোমিন আছে আর কি। এখন এর মধ্যে কি দেওয়া হয়েছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, অ্যালকোহলিক দেওয়া হইতেছে আর কি, তাই না? অ্যালকোহলিক যখন থাকে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকা মানে কি আমরা কি বলতেছি? সেটা আমরা বলতেছি হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে আর কি। এটা হচ্ছে হবে অপসারণ বিক্রিয়া হবে। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডই থাকতো আর সেটা যদি অ্যাকোয়াস হইতো, সরি আমি লেখার নিয়মটাতে ঝামেলা করে ফেলছি, তাই না? যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকতো তাহলে অপসারণ, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাকোয়াস পাইতাম তখন সেটা হয়তো কি প্রতিস্থাপন বিক্রিয়া হইতো। এই জিনিসটাকে একটু মনে রাখার দরকার আছে, কাজে লাগবে আর কি তোমাদের।
হ্যাঁ, তাহলে যদি আমরা এটা কাজ করি, তাহলে যেহেতু আমাদের কাছে অপসারণ হবে, তাহলে কি হলো, এখানে আছে ব্রোমিন আছে, আর এখান থেকে আছে হাইড্রোজেন আছে, এটা একটা আছে, আবার এখানেও দেখা যায় হাইড্রোজেন আছে আর কি। তাহলে অপসারণ হওয়ার সময় কাজটা এমন হতে পারে, এইটা এইচবি এর অপসারণ হতে পারে, আবার অপসারণ হওয়ার সময় কি হতে পারে, এখান থেকে বিআর, এখান থেকে বিআর, আবার এখান থেকে এইচ, এটা অপসারণ হতে পারে আর কি। তার মানে দুইটা প্রোডাক্ট এখানে চলে আসতে পারে, দুইটা প্রোডাক্ট কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, দুইটা প্রোডাক্ট যদি হয় তাহলে আমাদের কাছে এখানে কাজ করতে পারি, এই পাশ থেকে ধরলাম আগে গেছে, তাহলে তখন কি হইলো, সি সি সি, এইটা একটা। আবার যদি এইখান থেকে চলে যায় তাহলে এরকম অপশন হতে পারে একটা, এরকম, এইটা একটা হতে পারে আর কি। তার মানে খেয়াল করে দেখো, দুইটা প্রোডাক্ট চলে আসতে পারে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টটার নাম, উপরের প্রোডাক্টের নাম হচ্ছে বিউটিন 1, এটার নাম হচ্ছে বিউটিন 1, আর নিচেরটার নাম কি, নিচেরটার নাম হচ্ছে বিউটিন 2, তাই না। এখন আমাদের যদি অপশনের দিকে আমরা যদি চলে যাই তাহলে কী কী পাচ্ছি আমরা, বিউটিন 2ও আছে, বিউটিন 1ও আছে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা। আচ্ছা, এখন দুইটার প্রোডাক্ট আমাদের কাছে আসছে। সাইজেফ নীতি বলে একটা নীতির কথা তোমরা পড়ছিলা, সাইজেফ নীতি বলে একটা নীতির কথা তোমরা পড়ছিলা, যেখানে বলছিল বিটা হাইড্রোজেন থেকে আর কি, বিটা হাইড্রোজেন থেকে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে, ঠিক আছে, ওইখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তাহলে সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর যদি সেটা না হয়ে যদি যেখান থেকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তাহলে সেটা হবে মাইনর প্রোডাক্ট। এটা হচ্ছে এই কার জন্য কথা বলছে জানো, বলছে হচ্ছে সাইজের নীতির কথা বলতেছে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এইখানে হাইড্রোজেন সংখ্যা ছিল এই কার্বনে, এইটা কার্বন হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের কাছে বিটা কার্বন, এটা হচ্ছে আমাদের কাছে বিটা কার্বন। এখন দেখো বিটা কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, একটা দুইটা, বিটা কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা আর একটা তিনটা। তাহলে তুমি যদি খেয়াল করে বলো, এবার তুমি যদি একটু খেয়াল করে বলো যে এই দুইটা জায়গা থেকে দুইটা, এখানে আছে তিনটা, তার আমরা একটু যেটা বললাম যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট আর কি। তাহলে যদি এইখান থেকে হাইড্রোজেন চলে যায়, এইখানকার বিআর চলে যায়, তাহলে এই দুইটা মিলে যদি এইচ বিআর বের হয়ে যায় সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আসবে এইটা হচ্ছে আমার কাছে মেজর প্রোডাক্ট আর কি। তাহলে আমাদের কাছে তাহলে মেজর প্রোডাক্ট কোনটা আসলো, এইটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, আর উপরেরটা হলো আমাদের কাছে মাইনর প্রোডাক্ট। এখন যখন আমাকে বলছে চালনা করলে কি উৎপন্ন হবে, দুটাই কিন্তু উৎপন্ন হবে আর কি, বাট উত্তর তাহলে কোনটা হবে, মেজর প্রোডাক্টটা। তাহলে মেজর প্রোডাক্ট তাহলে কোনটা হবে, এক নাম্বারটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট। আমরা যেন এই জায়গার মধ্যে একটু খেয়াল রাখি, ঠিক আছে, খেয়াল রাখতে হবে জিনিসগুলোকে। আচ্ছা, কোনটির ব্যাপন হার সমান, ব্যাপন হার সমান কখন হবে, যদি আমরা দেখি কোনো একটা জায়গার মধ্যে ভর আর দুইটা সমান আছে তখন আসলে ব্যাপন হার মানে সমান হওয়ার চান্স আছে, তাই না। তো চলো একটু ভরগুলো আমরা হিসাব নিকাশ করি, এখানে দেখি কোনটার ভর কত, দেখি একটু। নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, 14 দুগুণ তাহলে কত হবে, 14 দুগুণ তাহলে হবে 28, তাই না। এখানে কার্বনের ভর কত, কার্বনের ভর হচ্ছে 12 দুগুণে 24, চারটা হাইড্রোজেনের ভর হচ্ছে 4, তাহলে কত হলো, তাহলে 28, তাহলে এখানে হলো 28, এখানে হলো 28, তাহলে দুইটার মধ্যে কিন্তু ভর দুটো সমান। তাহলে আমরা কিন্তু উত্তর কিন্তু পেয়েই গেছি, উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তুমি চাইলে পরেগুলো ট্রাই করতে পারো, নাও ট্রাই করতে পারো। এটারটা হচ্ছে কত, এটারটা হচ্ছে 28, এটা হচ্ছে 44 আসবে, তার মানে সমান না, এটা হবে না। তুমি চাইলে পরেগুলো ট্রাই করতে পারো, এটা হচ্ছে 18, এটা হচ্ছে HCl, হবে না, ঠিক আছে। তো বাকিগুলো পরেগুলো আসলে হবে না আর কি। কী মাথায় রাখতে হবে, কোন দুটার ক্ষেত্রে ভর দুটো আসলে সমান। গেল, এরপরের দিকে আসো, কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয় আর কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা দেখি আমরা সংকেতগুলো, এই যে বেনজো সায়ানাইডের কথা বলতেছে, তাই না, এই যে বেনজিন আছে তার সাথে গিয়ে CN, এটা হচ্ছে বেনজো সায়ানাইড। তারপরে যদি আমরা চিন্তা করি 3 নাম্বারটা, এই যে বেনজিন আছে তার সাথে কি আছে SO3H, সালফোনিক অ্যাসিড আছে। তারপরে হচ্ছে কি নাইট্রোবেনজিন আছে, বেনজিন আছে তার সাথে দিলাম হচ্ছে NO2, এটা হচ্ছে নাইট্রোবেনজিন আছে, ঠিক আছে। তুমি তো সবার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখো, এই তিনটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো, এই CN, তারপরে হচ্ছে এইটা এবং এটা, এরা সবাই আসলে কি, এরা সবাই এই তিনটার কথা যাদেরকে লিখছি, CN, তারপর হচ্ছে SO3H, তারপরে এটা যদি লিখি NO2, এরা সবাই হলো মেটা নির্দেশক। এরা সবাই কেমন, মেটা নির্দেশক। মানে কি, এরা যখন বেনজিন বলয়ে যুক্ত থাকে তাহলে ওরা কি করে, বেনজিন বলয় থেকে ওরা ইলেকট্রন টেনে নেয়, বেনজিন বলয় থেকে ওরা কী করে, ইলেকট্রন টেনে নেয়। তাহলে বেনজিন বলয় ওরা কী গ্রুপ, ওরা সবাই বলো তো, তাহলে এরা সবাই হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, এরা সবাই হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, ঠিক আছে। তাহলে বেনজিন বলয় যারা সক্রিয়কারী গ্রুপ যেটা হবে ওটার ক্ষেত্রেই এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি সক্রিয় হবে আর কি। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এই 2 নাম্বারটার কথা, 2 নম্বরের সংকেত কোনটা, ফেনল,
2 নম্বরের সংকেত কোনটা? ফেনল। ফেনল মানে হচ্ছে OH। এই যে ফেনলের মধ্যে যে মুক্ত যে ইলেকট্রন আছে ওইটা এই দিক দিয়ে ইলেকট্রনটা দেয়, তাহলে বেনজিন বলয়ের মধ্যে ঋণাত্মক অংশ তৈরি হয়। মানে কি? তার মানে বেনজিন বলয়ের মধ্যে ঋণাত্মক অংশ তৈরি হয়েছে, মানে ইলেকট্রোফিলিক যেটা এটা কিন্তু পজিটিভ হয়। তার মানে এই বেনজিন বলয় দিয়ে পজিটিভটাকে টানার যে সক্রিয়তা এটা তাহলে কেমন হবে? বেশি হবে। তো যার জন্য এটা বেশি হবে ওটাই হচ্ছে তোমার কাছে ইলেকট্রোফিলিক বিক্রিয়ায় বেশি সক্রিয় হবে। এক কথা মনে রাখতে পারো যেটা কিনা অর্থোফেরা নির্দেশক, অথবা মনে রাখতে পারো যেটা হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়কারী গ্রুপ, ওদের জন্য ইলেকট্রোফিলিক বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা বেশি হবে আর কি। তার মানে অ্যান্সার তাহলে কোনটা হবে আমাদের কাছে? এই 2 নাম্বারটা হবে আর কি অ্যান্সারটা। একটু ডিটেলসের কথা বলতে আমরা বলছি গেল। এবার যদি যাই 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোলার HCl সমায়তনের মিশ্রণে পিএইচ কত হবে আর কি। আচ্ছা দেখি আমরা তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এর বিক্রিয়া দিলাম, দিলে কি উৎপন্ন হবে? KCl আর হচ্ছে পানি উৎপন্ন হবে আর কি, KCl আর পানি উৎপন্ন হবে। তো এটা হচ্ছে 1 মোলার বলতেছে V আয়তন, এটাও আসলে 1 মোলার আর হচ্ছে কি 1 মোলার আর হচ্ছে V আয়তন, তাই না? আচ্ছা প্যারা নেই, তার মানে হচ্ছে কি এটাও যত মোল আছে এটাও তত মোল আছে, আর আমরা ব্যালেন্স থেকে দেখতে পারতেছি কি এটারও 1 মোল বিক্রিয়া করতে লাগে, এটারও 1 মোল বিক্রিয়া করতে লাগে। তার মানে বিক্রিয়া শেষে কিছু আসলে অবশিষ্ট নাই, দুটোই আসলে সমান সমানভাবে শেষ হয়ে গেছে, কিছু আর অবশিষ্ট নাই। তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে আর কি? অর্থাৎ দ্রবণের প্রকৃতি হবে দ্রবণের প্রকৃতি কিন্তু নিরপেক্ষ, তাই না? দ্রবণের প্রকৃতি হবে তখন কেমন? নিরপেক্ষ আর কি, নিরপেক্ষ মানে তাহলে কি হবে? নিরপেক্ষ মানে তাহলে কি হবে? পিএইচ এর মানটা আসলে 7 হবে আর কি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটাতে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার না হয়ে যদি একটা দুর্বল অ্যাসিড আর একটা তীব্র ক্ষার থাকতো তখন কিন্তু ঘটনাগুলো একটু ভিন্ন ভিন্ন হতো আর কি। ঠিক আছে, এই যেটা আমরা অলরেডি আলোচনা করছি প্রথম লেকচারের মধ্যে। তোমরা চাইলে যেহেতু প্রথম লেকচারটা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সেটা হচ্ছে ওপেন করে দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো। ওই ক্লাসটা দেখলে তোমাদের কাছে দেখবা যে এই রিলেটেড প্রবলেমগুলো খুব ইজি হয়ে গেছে আর কি, বুঝছো? ওকে, এবার আসো সিজ হেক্স 3 ইন এর সমাণু কোনটা আর কি, তাই না? সমাণুর কথা বলতেছে, সংকেত কোনটা আগে এটা দেখি। আচ্ছা দেখি হেক্স 3 ইন তার মানে 6টা এখানে কার্বন আছে, 6টা এখানে কার্বন আছে, 3টা 6টা 3 নাম্বার কার্বনে ইন আছে মানে ডাবল বন্ড আছে 1 2 3, তাহলে এটা হচ্ছে ডাবল বন্ড। তাহলে এইটা কিন্তু আবার সিজ বলছে, সিজ বলা মানে কি? সিজ বলা মানে হচ্ছে ঘটনা কিন্তু হবে এরকম হবে, সিজ বলা মানে ঘটনা হচ্ছে এরকম হবে যে এই পাশে গিয়ে তোমার কাছে হইলো 2টা কার্বন, এই পাশে গিয়ে হলো তোমার কাছে 2টা কার্বন, আর এইখানে হলো একটা এইচ, এটা হবে একটা এইচ, কিন্তু সিজ বলছে। বাট এর সমান্য কি বলছে? এখন সমান্য যে প্রশ্নে যা চাইছে এখান থেকে জিনিসটা কিন্তু মানে এখানকার যদি সমানু বলতাম তাহলে ট্রান্সের দিকে যাইতো, বাট এদিকে কিন্তু আবার অপশনের দিকে নেই। তখন একটু চিন্তা করতে হইতেছে আবার আমাদেরকে। কি চিন্তা করতে হয়? চিন্তা করতে হয়েছে এরকম যে এই যে সংকেতটা আছে এখানে তাহলে কি 6টা কার্বন আছে, তাই না? C6H12 থাকার কথা, তাই তো? তাহলে এইটা দিয়ে তাহলে এই আণবিক সংকেতটা দিয়ে তাহলে কোন সমানুটা হওয়া সম্ভব আর কি। যেহেতু ওই ট্রান্স কথাটা উল্লেখ নাই এখানে, থাকলে ট্রান্সের দিকে আমরা যাইতাম যে এটার একটা সমানুর নাম হতো ট্রান্স, ঠিক আছে? বাট দেখা যেহেতু ওটা আমাদের কাছে নাই, তার মানে আমাদের কাছে তখন কী করা লাগবে? এই যে এর যে আণবিক সংকেতটা আছে আণবিক সংকেতের সাথে মিল রেখে আর কোন সমানুটা এখানে হওয়া পসিবল আর কি। আমরা যদি এন হেক্সেনের কথা চিন্তা করি সেটা কী হবে? C6H14 হবে, তার মানে এটা আমাদের কাছে অ্যান্সারটা হবে না। সাইক্লোহেক্সেন মানে কোনটা? সাইক্লোহেক্সেন মানে হচ্ছে এইটা CH2 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 CH2, এটা হচ্ছে আমাদের কাছে সাইক্লোহেক্সেনের সংকেত, তাই না? তুমি চিন্তা করে তুমি যদি দেখো তাহলে C6H12 মিলে গেছে না, এখানকার সাথে এটা মিলে গেছে আর কি। তার মানে তোমার কাছে কি ভাই এটাই হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো না দেখলেও হইলো আর কি, তাই না ব্যাপারটা? ওকে, মাথায় রাখতে হবে অ্যালকিনের যে সংকেত থাকে সেখান থেকে সাইক্লোহেক্সেন মানে সাইক্লো অ্যালকেনের একটা সংকেত পাওয়া যায় আর কি। অ্যালকিনের যে সংকেত হয় মানে তুমি যদি দেখো কোনোটা সংকেতে CnH2n আছে তাহলে এর জন্য একটা সাইক্লো অ্যালকেন এর সংকেত একটা পাবা। তবে মাথায় রাখতে হবে এনের মানটা n শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 3, ঠিক আছে? 2 দিয়ে তো আসলে হয় না, তাই না? ওকে, এবার পরের দিকে যাই। 147 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কত গ্রাম FeSO4কে টাইট্রেশন করা লাগবে আর কি, এইটা। তো এইটাও আমি বলবো যে আমাদের যে অলরেডি পরিমাণগত রসায়নের ইঞ্জিনিয়ারিং ক্লাসটা ওপেন করা আছে, তুমি চাইলে এটা দেখলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথমেটিক্সগুলো। বাট আমরা তবুও এটাকে একটু করে দিচ্ছি আর কি। চলো আমরা যদি একটু লিখি K2Cr2O7 এর সাথে বিক্রিয়া দিচ্ছ কার? FeSO4। আমরা বলছিলাম যদি ম্যাথমেটিক্স করার লাগে তখন বাকিটা পুরোটা সমাধান করতে না সমাধান করলেও হবে আর কি, ঠিক আছে?
পার্শিয়ালি তুমি সমাধান করেও অ্যান্সারের দিকে যেতে পারবা। কেমনে যাবো আমরা ওইটাই দেখতেছি। এখানে আয়রন কত আছে, আয়রন হচ্ছে +2 আছে, ক্রোমিয়াম কত আছে এখানে +3 মানে +6 আছে, সরি +6 আছে। তাহলে ক্রোমিয়ামের চেঞ্জ কত হবে এখান থেকে, ক্রোমিয়াম 3+ পরিণত হবে। তাহলে একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করবে, দুটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তো সেই 6টা কে দিবে, এ দিবে হচ্ছে 6টা ইলেকট্রন, আর এর 1, তাহলে এর হচ্ছে এখানে। ব্যাপারটা বুঝিনি। আচ্ছা আমরা তাহলে ওই আরেকটা সহজ করেই বলি। এইখান থেকে তুমি যখন গেলা কোথায়, ক্রোমিয়াম 3+এ, এখান থেকে একটা ক্রোমিয়াম গ্রহণ করে কয়টা ইলেকট্রন, 3টা, দুটা গ্রহণ করবে তাহলে কয়টা, 6টা, তাহলে এখানে দিলাম 6। এখানে আয়রন থেকে যাবে কোথায়, আয়রন 2+এ যাবে, 2+ থেকে 3+এ যাবে, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, একটা, তাহলে আমরা দিলাম হচ্ছে এখানে 1। তাহলে তুমি একটা কাজ করবা কি, এর 1 দিয়ে একে গুণ করবা, আর এর 6 দিয়ে একে গুণ করবা আর কি। তোমার কিন্তু ম্যাথমেটিক্স করার জন্য এতটুকুই দরকার আর কি, আর কিন্তু কিছু দরকার নেই, ঠিক আছে। তো যেহেতু তোমার দরকার পড়বে না, তুমি আসলে এক্সট্রা করে কিছু কাজ করার দরকারও নেই। খেয়াল করে দেখো কি লিখতে পারতেছ, 1 মোল K2Cr2O7, ঠিক আছে। এর সাথে এ বিক্রিয়া করে কতটুকু তৈরি করে হচ্ছে কত, 6 মোল আয়রন সালফেট। এইটা লাগে আর কি, তৈরি করে না, সরি, এর সাথে বিক্রিয়া করতে এত মোল লাগে। তাহলে এর মোল সংখ্যাটা কত, এই K2Cr2O7 এর যে 1 মোলে কত গ্রাম থাকে, এটা একটু হিসাব নিকেশ করে বের করতে হবে আর কি আমাদের কাছে। এটা হিসাব নিকেশ করে বের করলে তুমি দেখবা এটা কত আসবে, 294 আসবে। 294 গ্রাম K2Cr2O7, এইটা তাহলে কতটুকুর সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে 6 সাথে FeS উপরের ভরটা তো আমার মুখস্থ নেই আমার, তাহলে বের করো। আয়রনের ভর কত, 56, সালফারের ভর হচ্ছে কত, 32, অক্সিজেনের ভর হচ্ছে 416, 64। যোগ করলে কত হয় এটা একটু দেখো, যোগ করলে কত হয় তাহলে একটু দেখো, 56 + 32 + 64, তাহলে কত আসছে, 152। তাহলে 152 এত গ্রাম FeSO4 পাইছি আমরা। তাহলে আমাদের কাছে বলছে কি 294 এর জন্য এত। তাহলে আমরা যদি এখন হিসাব নিকাশ করি, 146 গ্রাম এত এর জন্য তাহলে কতটুকু লাগবে, 6 × 152 × 147 / 294। হিসাব নিকাশ করলে কত আসে, 6 × 152 × 147 / 294, তাহলে কত আসলো, 456 এত গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝছো ঘটনাটা? তাহলে কোনটা হইলো, এই যেটা। তাহলে আমাদের একটা খেয়াল করে দেখতে পারতেছি মনে হয় যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা করা লাগে যে তোমাকে জিনিসগুলো বোঝা লাগবে যে তোমাকে কখন কোনটা করা লাগবে। সবগুলোর জন্য কিন্তু তোমার ওই যে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এত দূর না আর কি। আমরা একটা ক্লাস করানোর সময়, গত ক্লাসে আমি যে ফুল ক্লাসে যখন নিচ্ছিলাম তখন এই কথাটা বারবার বলে দিচ্ছিলাম যে আমাদের জন্য খেয়াল রাখতে হবে যে কখন এই যে অর্ধ বিক্রিয়াগুলো এইভাবে লিখে করা লাগবে, আর কখন তোমার আসলে ডিটেলস করা লাগবে আর কি। একটু প্রশ্ন বুঝে কাজ করতে হবে। যাই হোক, চলো সামনের দিকে। উইংলার মেথডে Mn মানে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে কি করতেছে, O2 এর সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয় আর কি, তাই না। তো এই যে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড এইটা যেটা আছে, এইটার ক্ষেত্রে তাহলে কি হবে, O2 এর সাথে ধরো যে বিক্রিয়া করতেছে আর কি, ঠিক আছে, O2 এর সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, তাহলে এর ক্ষেত্রে হবে হচ্ছে জারণ, আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে হচ্ছে বিজারণ হবে আর কি, এক্ষেত্রে হবে বিজারণ। তাহলে এখানে ম্যাঙ্গানিজ আছে কত, +2 হবে। আমি ফুল বিক্রিয়াটা লিখতেছি না, জাস্ট তোমাকে বেসিকটুকু এতটুকু লাইন দিয়ে তুমি অ্যান্সার বের করতে পারবা যে এটা তোমাকে বুঝাতে যাচ্ছি। দেখো +2 হচ্ছে ম্যাঙ্গানিজ আছে, তো যদি জারণ হয় তাহলে ম্যাঙ্গানিজ এখান থেকে বেশিতে চলে যাবে। ধরলাম ম্যাঙ্গানিজ কত হবে, +4+ বা 6+ এরকমের দিকে চলে যেতে হবে তাকে আর কি। আচ্ছা দেখি তাহলে ম্যাঙ্গানিজের 2 এর থেকে বেশি পরিমাণে কোথায় আছে, অপশন টেস্ট করলেই হবে আর কি এটাতে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখি, এই যে এখানে কত ম্যাঙ্গানিজ +2, তার মানে এটা হবে না। এখানে কত ম্যাঙ্গানিজ, এখানে যদি খেয়াল করে দেখো ম্যাঙ্গানিজ কত আছে এখানে একটু খেয়াল করি, আমরা যদি খেয়াল করি এটা হলো -1, এটা হলো -2, তাহলে এটা হবে তাহলে কত, +3, তাহলে এটা হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে, এটা হওয়ার একটা চান্স আছে। আবার যদি আমরা এখানে খেয়াল করি, এই যে -2, তো এটা হচ্ছে +4, এটা হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা,
ঠিক আছে, এই দুটোর মধ্যে তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে এই 1 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। তুমি যদি একটু মোটামুটি বুঝে ফেলো তাহলে কাজ করবে। ইংলিশ মেথডে সাধারণত ম্যাঙ্গানিজটা কত হয়, ম্যাঙ্গানিজ 2 থেকে ম্যাঙ্গানিজ 4 এর দিকে যায়, পরবর্তীতে আবার এটাকে 4 থেকে +2 তে নিয়ে আসা হয়, এরকম কাজবাজগুলো করা যায়। বাট এটা মাথায় রাখতে হবে অক্সিজেনের সাহায্যে কাজ করতে গেলে এরকমটা হয় আর কি। ঠিক আছে, এখন এইটা না কেন, তুমি যদি মনে করো যে ভাই আপনার তো এটাও হইতে পারতো, এটা তো বেশি ছিল আর কি, তাই না, 2 এর থেকে বেশি ছিল, এটা না কেন কারণ আছে। এই যে অক্সিজেনটা তুমি তো একটা পার্ট দেখছো, অক্সিজেন তাহলে বিজারণ হলে অক্সিজেন তাহলে কী হবে, অক্সিজেন তাহলে -2 হবে, তাহলে এই ম্যাঙ্গানিজের এটার সাথে -2 পার্টটা যুক্ত হবে আর কি। তাহলে যে -2 পার্টটা যুক্ত হয়েছে এই অক্সিজেন থেকে এসে, আর OH এর যে -2, OH এর -2 কিন্তু থাকতে হবে, বাট এখানে কিন্তু ওই পার্টটা আবার নাই, এখানে কিন্তু ওই পার্টটা আবার নাই, বুঝতে পারতেছো? তো তুমি চাইলে কিছু জিনিস অপশন টেস্ট করেও করতে পারো। গেল, নিচের কোনটি ত্রিকোণীয় পিরামিডের ন্যায়? ত্রিকোণীয় পিরামিডের ন্যায় বলতে আমাদের কাছে লাগবে কার মতো, NH3, মানে অ্যামোনিয়ার মতো হইতে হবে। অ্যামোনিয়া বলতে যার মধ্যে একটা এরকম লোন পেয়ার থাকবে, যেখানকার মধ্যে একটা হাইড্রোজেন থাকবে, আরেকটা হাইড্রোজেন থাকবে, আরেকটা হাইড্রোজেন থাকবে আর কি, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে কি ত্রিকোণীয় পিরামিডীয়, তাই না? এখন চলে কোন গঠনটা আছে দেখি একটু, BE। আচ্ছা, এটা যদি খেয়াল করে দেখো তো এখানে লোন পেয়ার কয়টা থাকতে হয়, লোন পেয়ার থাকতে হয় একটা, আর সিগমা থাকতে হয় হচ্ছে 3টা, এই কম্বিনেশনে গিয়ে 4 হইতে হবে আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে sp3 যেমন বলতে পারবো, তখন আবার তার গঠনটা আসবে ত্রিকোণীয় পিরামিডীয় আসবে। এটা হচ্ছে এখানকার ক্লু। আমরা এখান থেকে যদি খেয়াল করে দেখি BeCl3, তার মানে কি sp হাইব্রিডাইজড আছে, তার মানে এটা হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এটা দেখতে কীরকম, এটা দেখতে হচ্ছে এইরকম, এটা দেখতে হচ্ছে এরকমটা, এটা হওয়ার চান্স নেই। PCl5 এটা কিন্তু আসলে sp3d, তার মানে এটাও হওয়ার চান্স নাই। H3O+, এটা যদি খেয়াল করে দেখি অক্সিজেন আছে, অক্সিজেনের বাইরে 2টা লোন পেয়ার আছে, 2টা লোন পেয়ার ছিল, প্লাস মানে একটা নাই ধরে নিলাম, আর 2টা হাইড্রোজেন আছে, এই 2টা হাইড্রোজেন আছে, প্লাস মানে হচ্ছে কি এই একটা লোন পেয়ার আছে, ওইটার সাথে একটা H+ এর সাথে সে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে বলি এই জায়গাটায়, এই যে একটা সিগমা, 2টা সিগমা, এটাও একটা সিগমা, এই যে একটা লোন পেয়ার আর কি, তাহলে লোন পেয়ার পাইলাম আমরা হলো একটা, সিগমা পাইলাম আমরা হলো 3টা, কম্বিনেশন করলে তাহলে কত আসতেছে 4, তাহলে করার পরে sp3 মিলতেছে, তাহলে আমাদের কাছে অ্যান্সার কিন্তু 3 নাম্বারটা, আমাদের কাছে অ্যান্সার কিন্তু 3 নাম্বারটা। BCl3 না, কেন BCl3 না, কারণ BCl3 মানে হচ্ছে sp2 হাইব্রিডাইজড আসে। বুঝছো ঘটনাটা? এই জিনিসগুলো একটু দেখে যাইতে পারলেই ভালো। SO2 যৌগে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? SO2, এই যে S, সালফারের বাইরে ছিল ইলেকট্রন আছে মোট কয়টা? মোট আছে হচ্ছে 6টা ইলেকট্রন আছে আর কি, মোট আছে হচ্ছে 6টা ইলেকট্রন আছে। আমি 6টা ইলেকট্রন ধরে দিলাম, র্যান্ডমলি 6টা ইলেকট্রন দিচ্ছি। এবার অক্সিজেন আছে 2টা, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, তাহলে কয়টা অক্সিজেন গেল? 2টা। এবার যদি আমরা চিন্তাভাবনা করে তোমারে বলি যে এইখানে এই অক্সিজেনের এইখানে আরও 2 জোড়া ইলেকট্রন আছে, আরও 2 জোড়া ইলেকট্রন আছে, আছে কেন আছে? অক্সিজেনের বাইরে ছিল তো ইলেকট্রন থাকে আবার 6টা, তার মধ্যে 2টা জোড়া থাকে, 2টা বিজোড় থাকে, 2টা বিজোড় দিয়ে সে এখানে ডাবল বন্ড তৈরি করছে, 2টা বিজোড় দিয়ে সে এখানে ডাবল বন্ড তৈরি করছে। এবার তুমি হিসাব নিকাশ করে বলো, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, সুন্দর একটা 5, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাই অ্যান্সারটা হবে হচ্ছে 4 নম্বরটা। বুঝছো? এবার যদি আমরা একটু আসি, 200 মিলিলিটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 50 মিলিলিটারকে পূর্ণ প্রশমিত করতে এত প্রয়োজন হলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? আচ্ছা, এখানে আছে আমার কাছে কত 200 মিলিলিটার, সেখান থেকে নিচে কত 50 মিলিলিটারকে নিচে আর কি, মাথায় রাখতে হবে। তাহলে দিলাম আমরা, তাহলে আমরা একটা কাজ করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতেছি কাজ করার জন্য, নিলাম, এর সাথে দিলাম হচ্ছে HCl, এর সাথে নিলাম হচ্ছে HCl, দিলে কি হবে? তাহলে এইখানে হলো আমাদের কাছে এর 50 মিলিলিটার, বাট এর ঘনমাত্রা কত এটা আমরা জানি না, এটাই আমরা বের করব। HCl এরটা কত? HCl এরটা হচ্ছে আবার 1 লিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার, আর এটা কত 1.1 মোলার, এটা নিচ্ছে আর কি। বিক্রিয়া করার সময় কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে আর কি। এখানে ব্যালেন্স করার জন্য 2, এখানে ব্যালেন্স করে দিয়েছি 2। বুঝছো? এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে সুন্দরভাবে ম্যাথটা করে এই এস এর মানটা বের করে নিয়ে আসা আর কি, তাই না? তো চলো একটু আমরা দেখি তো এস এর মানটা কত হয়। তাহলে এইটাকে আমরা ধরতেছি, এটাকে ধরছি এস ধরছি, এটা ধরছি তাহলে ভি ধরি আর কি এখানে। তাহলে এটা কাজ করি, এস ইন্টু ভি, এটার নাম দিই হচ্ছে যে এটার নাম আমরা দিই ধরো যে V1 দিই, এটার নাম দিলাম ধরো যে S1 দিলাম। তাহলে S1 V1 সমান, তাহলে কি হবে উপরেরটার ক্ষেত্রে? তাহলে এর মোল সংখ্যা ধরো যে n/n1, এটা ধরছি শুধু n, এটা ধরছি n1, তাহলে কত হবে দেখি একটু। তা আমাদের লাগবে কি বের করা? লাগবে হচ্ছে S বের করা। তাহলে n এর মান কত? এর সামনে কত আসছে? 1 আছে, এর সামনে কত আছে? 2 আছে, তাহলে 1/2 ডিভাইড ইন্টু S1 V1, মানে এই দুটোর গুণফল,
1000 ইন্টু 0.1 ডিভাইডেড বাই এই যে ভিটা, ভি কত আছে আমাদের কাছে 50, তাই না? ভি কত আছে আমাদের কাছে 50 আর কি। এবার তুমি হিসাব নিকাশ করে দেখো তো কী অবস্থা দাঁড়াইছে তোমার কাছে, কী অবস্থা দাঁড়ায়। 50 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে এখানে 200, তাই না? তাহলে 200 করলে তাহলে কত আসবে এখানে, এখানে তাহলে আসবে হচ্ছে 100। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে কত আসে, তাহলে এখানে আমাদের কাছে থাকে হচ্ছে আমি মনে হয় 50 200 না, এটা মানে ভুল করছি, 20 থাকে আর কি আমাদের কাছে, তাই না? এটা হচ্ছে 20 থাকে, তাই তো? 20 থাকে না? হ্যাঁ। তাহলে 2 করলে এটা তাহলে কত আসবে, তাহলে 10 থাকে, 10 দিয়ে গুণ করলে তাহলে সুন্দর একটা 1 মোলার থাকে আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। বুঝছো ঘটনাটা? এটা ভুল করে আবার 200 মিলিলিটার নিয়ে নেওয়া যাবে না, কারণ ও কিন্তু 200 মিলিলিটারের সাথে বিক্রিয়া করেনি, বিক্রিয়া করছে যার সাথে অতটুকু নিয়ে কাজ করতে হবে। ডান। এত বিক্রিয়া যৌগকে কোব ইলেকট্রোলাইসিস করলে কোন যৌগ উৎপন্ন হবে আর কি। আচ্ছা, কোব ইলেকট্রোলাইসিস যখন করা হয়, এই জিনিসটা একটা মাথায় রেখো শুধুমাত্র, কোব ইলেকট্রোলাইসিসের সময় তুমি যদি নিচ্ছ আর COOH Na, ধরো তুমি এটাকে ইলেকট্রোলাইসিস করতেছো, মাথায় রাখতে হবে এইটা যেটা আছে এইটারই ডাবল পরিমাণে তৈরি হবে আর কি। মানে যে আরটা আছে ওই আরটার দ্বিগুণ হবে আর কি, ওই আর যেটা থাকবে ওটা দ্বিগুণ হবে। কেন হবে এটার মেকানিজম সহকারে দেখতে পারলে ভালো, বাট আমরা ওদিকে না জিগে শুধুমাত্র সলভ করে আসি আর কি, এগুলো আমরা তো কোর্সের মধ্যে পড়তেইছি। তাহলে কি যেন হয়, এই যে এইটা হচ্ছে আমাদের কাছে আরটা, এই যে হচ্ছে আরটা, তো এই আরের ডাবল করা মানে কি, এখানে 3 কার্বনের অ্যালকাইল আছে, তাহলে 3C3H7, আরেকটা আসবে C3H7, তাহলে সব মিলে তাহলে কি বলতে পারতেছি C6H14। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের কাছে হেক্সেনটা আর কি, হেক্সেন তৈরি হতেছে। বুঝতেছো ঘটনাটা? ওকে। আচ্ছা, কোন অরবিটালটি অসম্ভব? কোন অরবিটালটি অসম্ভব? অসম্ভব বলতে কোনটা আসলে আমাদের যে রুলসগুলো আছে রুলসগুলো ভায়োলেট করতেছে আর কি। তাহলে কোনটা হইতেছে দেখি একটু। যখন 2 হয় তখন একও হইতে পারে, সমস্যা নেই। যখন 2 হয় তখন একও হইতে পারে, কোনো প্রবলেম নেই। যখন 3 হয় তখন 2 হইতে পারে, 3 হইলে এটা 1 হইতে পারে, তার মানে এখানে কোনো ইস্যুস নেই। তাহলে পরেরটাতে আমরা যাই। যখন 1 হয় তখন 0 হইতে পারে, +1 0 -1। যখন 1 হয় তখন কি বললাম যেন, +1 0 -1। ঘটনা তো এরকম হইতে পারে আর কি, এই তিনটাই তো মান হইতে পারে, কিন্তু এখানে দেখো হুট করে এম এর মানটা 2 চলে আসছে, তাহলে তো ভাই পসিবল না। বুঝতে পারতেছো ঘটনাটা? সো তোমাকে দিতে হবে একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি দেখতে হবে, তুমি এক এক করে দেখে একটু আগাবা আর কি, তাহলে তুমি দেখবে অ্যান্সারটা পেয়ে গেছো। তাহলে কোনটা হবে অ্যান্সারটা অসম্ভবের ক্ষেত্রে 2 নাম্বারটা। আবার তুমি এখানে খেয়াল করে দেখো, ঠিক আছে 2 হলে এখানে কিন্তু 1 হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে 1 হলে 1 হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এইখানে 1 হলে এখানে 2 হওয়া সম্ভব না আর কি। ওকে ওকে। এখন যদি চিন্তা করি এই যৌগের মধ্যে সিগমা আর পাই বন্ধনের অনুপাত কয়টা আছে? সিগমা আর পাই, কার্বন কয়টা আছে এখানে? কার্বন আছে হচ্ছে এখানে 4টা কার্বন আছে এখানে, 1 2 3 4। তাহলে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড দিছে, আর এইখানে একটা এইচ দিছে, এখানে একটা এইরকম অবস্থা দেওয়া হয়েছে, এখানে 3টা হাত আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এবার তোমাকে বলছে হিসাব নিকাশ করতে, চলো হিসাব নিকাশ করি। পাই বন্ধন তাহলে কয়টা হবে আর কি? এই যে একটা পাই, তাহলে কয়টা পাই হইলো? 2টা। তাহলে খেয়াল করে দেখো আমাদের কাছে অলরেডি আমরা একটা পেয়ে গেছি, হয় এইটা অ্যান্সার নাহলে এইটা অ্যান্সার আর কি, তাই না? ওকে, এবার চলো আমরা দেখি বাকিটা একটু হিসাব নিকাশের দিকে একটু যাই। এই যে সিগমা, একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, 5টা সিগমা, 6টা সিগমা, 7টা সিগমা, 8টা সিগমা, 9টা সিগমা আর কি। একক বন্ধনগুলো সিগমা বলে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? এই যে 4 নম্বরটা। ঠিক আছে, একটু অপশনগুলোর দিকে একটু তাকাবা। কেন তাকাবা? কারণ ওই যে মাঝে মধ্যে এই পাই বের করলেই অনেক সময় অ্যান্সার মিলে যেতে পারে আর কি। এমসিকিউতে তোমার কাছে সময় কম থাকে, তো তুমি ওই জায়গায় একটু স্ট্র্যাটেজিক মুভ নিতে পারলে তোমার জন্য ভালো হতে পারে। আসেন, অমুক যৌগের মধ্যে কেপি কেসি এর সম্পর্ক। আচ্ছা, তাহলে এইটা একটা যৌগ বলতেছে, এইটা কিন্তু এখানে সলিড, এটা মাথায় রাখতে হবে আর কি। আগে আমরা একটা কথা বলছিলাম পড়ানোর সময় যে সলিডের জন্য কিন্তু কিছু কাজ, কেপি বা কেসি কোনোটাই কাজ করে না। কেপি কাজ করে কার জন্য? কেপি কাজ করার জন্য হচ্ছে গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, তার জন্য কাজ করে। আর কেসি কার জন্য কাজ করতেছে? কেসি হচ্ছে আমাদের জন্য লিকুইডের জন্য কাজ করতেছে আর কি, এরকম টাইপের, তাই না? আচ্ছা, না ভুল বললাম মনে হয় এই জায়গাটায়, একটু উল্টায় বলছে যে কেপি কাজ করে কার জন্য? গ্যাসের জন্য কাজ করে, আর কেসি কার জন্য কাজ করে? গ্যাস আর লিকুইডের জন্য কাজ করতেছে। ঘটনা তো এরকম টাইপের ছিল। আচ্ছা, তার মানে আমাদের কাছে এই পার্টটা নাই, তাহলে আমাদের কাছে এইটা হলো প্রোডাক্ট পার্ট, এটা হচ্ছে আমাদের কাছে রিঅ্যাকট্যান্ট পার্ট। ওকে, তাহলে প্রোডাক্ট পার্টের জন্য এন অফ পি এটা কত? 2। রিঅ্যাকট্যান্ট পার্টের জন্য এন অফ আর এটা কত? তাহলে 0।
কারণ এন অফ পি এন অফ আর যেটা বের করতেছে এটা গ্যাসের জন্য আমরা কাজ করতেছি। কার জন্য এটা ধরতেছে? এটা ধরতেছি হচ্ছে গ্যাসের জন্য আমরা ধরতেছি আর কি। তাহলে ডেল এন সমান ডেল এন অফ পি মাইনাস এন অফ আর, এটা ঘটনা তো এরকমই হওয়া উচিত, তাই তো? তো আচ্ছা, তাহলে কত হইলো? তাহলে 2 হইলো ডেল এন। তাহলে এবার চলো ফর্মুলার মধ্যে বসাই দিই। তাহলে আমরা জানি কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে কি হবে? কেসি আর টি টু দি পাওয়ার 2, আর টি টু দি পাওয়ার 2। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এই যে 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? ওকে, এবার যদি যাই গাজন প্রক্রিয়ায় অ্যালকোহলকে তৈরি করার জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, তাই না? এই জায়গায় কোনটা ইউজ করা হয়? মাইক্রোডার্মা এসিটিও, হ্যাঁ, এসিটি, এই ব্যাকটেরিয়াটি ইউজ করা হয় আর কি, বুঝছো? মাইক্রোডার্মা এসিটি, এসিটোব্যাক্টর বলে এটাকে। গেল। এবার যদি আমরা একটা প্রশ্ন মিস করে গেছি কিনা, হ্যাঁ, এবার বলছে এই একটা যৌগ তৈরি হয়েছে, এটা একটা বিক্রিয়া, সাম্যধ্রুবকের মান হচ্ছে K1, এই একটা বিক্রিয়া যার সাম্যধ্রুবকের মান হচ্ছে K2, ঠিক আছে? K1 আর K2 এর মধ্যকার সম্পর্ক বের করতে হবে আর কি। আমরা একটা কাজ করি, আমরা এটার জন্য K1 এর মান লিখি। আমরা জানি কি সাম্যধ্রুবকের ক্ষেত্রে কী করতে হয়? প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। তাহলে প্রোডাক্ট কত? প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া, তার উপরে যাবে হচ্ছে তার মোল সংখ্যা স্কোয়ার, আর নাইট্রোজেন দিলাম, তার সাথে গুণ হবে হচ্ছে হাইড্রোজেন, তার উপরে যাবে হচ্ছে কিউব, তাই না? এটা হচ্ছে K1 এর মান। তাহলে K2 এর মান কত? তাহলে K2 এর মান হবে তাহলে কত? এই যে অ্যামোনিয়া নিলাম, তার উপরে যাবে হচ্ছে 2/3 ডিভাইডেড বাই, তাহলে এখানে কত আসবে? N2 এর উপরে তার মোল সংখ্যা কত ধরছো এখানে? 1/3, মোলটা হচ্ছে 1/3। হাইড্রোজেন যেটা নিছো, হাইড্রোজেনের উপরে তার কত আছে? 1 আছে আর কি, এই অবস্থাটা, বুঝছো? তাহলে K2 আর K1 এর মাঝখানে সম্পর্ক বের করতে বলছে। তাহলে আমরা ছোট্ট একটা কাজ করি, K2 যেটা আছে, K2 আছে, এটাকে যদি আমরা কিউব করে দিই তাহলে কি হয়? তাহলে এটা কিউব করলে উপরে থাকবে শুধুমাত্র অ্যামোনিয়া, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার, নিচে কি থাকবে? নাইট্রোজেন, তার সাথে গুণ করলে কি হবে? হাইড্রোজেন, তার উপরে কি হবে? 1/3 হবে আর কি, তাই না? ও কিউব করলে তো 1/3 না, এটা কিউব হবে, এরকম হয়েছে। তাহলে এই যে লেখাটা আছে আর এই লেখাটা সেম, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? K1 লিখতে পারি। তাহলে K2 কিউব K1 এরকম, তাহলে K1, তাহলে কি লিখতে পারি এখানে বলো? K2 সমান হলো K2 এর কিউব করলে K1 হয়। তাহলে আমরা এখানে যদি মিলাই লিখি তাহলে কি লেখা যায়? K2 সমান K1 1/3। তাহলে ইদার এইটা নাহলে এইটা কোনটা আছে দেখতে হবে এটা। তাহলে দেখি একটু, K2 2K1 হবে না, K2 K1 হবে না, K2 K1 এর কিউব, K2 K1 এর কিউব না, তার মানে এটাও না, এই যে উপরেরটা K2 সমান K1 1/3 আর কি, বুঝতে পারছো? ওকে, এবার আসি উপরের যৌগটার কথাটা কি বলছে? CH3 CHCl CH2 CH3, এই যৌগের ক্ষেত্রে মানলাম এটা একটা অ্যালকাইল হ্যালাইড, সেখানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এইটা একটা অ্যালকিন তৈরি করছে। এটা কোন ধরনের বিক্রিয়া? একটু আগেই না ভাইয়া তোমাকে এই কথাটা বলে দিয়ে আসলাম, একটু আগে না তোমাকে ভাইয়া এই কথাটা বলে দিয়ে আসছি। কোথায় যেন বলে দিয়ে আসছি? প্রথমের দিকে আমরা একটা ঘটনায় তোমাকে এটা বলে দিয়ে আসছি। তোমার যদি মনে থাকে তাহলে কাজে লাগবে কিন্তু, হ্যাঁ। যে কি বলছিলাম, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলেই ধরবা কি বিক্রিয়ার একটা অপসারণ বিক্রিয়া আর কি, তাই? তার মানে আমরা যেখানে ছিলাম এটাতে এটা কি বিক্রিয়া করতেছি আমরা এখন? এটা পড়তেছে, এটা অপসারণ বিক্রিয়া পড়তেছে আর কি, এটা একটা মাথায় রাখতে হবে। তাহলে কোনটা হবে? এটা একটা অপসারণ বিক্রিয়া আর কি, বুঝছো ঘটনাটা? ওকে, এবার যাই পরের দিকে। কোনটি, আচ্ছা অপসারণ বিক্রিয়া যে বললাম, কোনটা অপসারণ হয়েছে? এখানকার এই যে Cl অপসারণ হয়েছে, এখানকার এই যে H অপসারণ হয়েছে, একটা H অপসারণ হয়েছে, যার জন্য CH3 CH এরকম তৈরি হয়েছে, মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। গেল। কারো যদি এরকম আমাদের দেখা যায় যে জৈব যৌগের এই ব্যাপারগুলো নিয়ে কোনো ঝামেলা যদি থেকে থাকে, জৈব যৌগের যে একটা ফুল প্লেলিস্ট একটা আছে, হ্যাঁ, এই অক্সিকেম থেকে, তো তোমরা সেই ফুল প্লেলিস্টটা যদি করে ফেলো কমপ্লিটলি রান হয়ে যাবে, একদম ফ্রিতেই ফুল প্লেলিস্ট আছে আর কি, একদম সব কিছু এখানে আছে। তোমাকে একটু বুঝে বুঝে আগাইলে তুমি দেখবা কোনো কিছু নিয়ে তোমার ঝামেলা লাগতেছে না আর কি। আর কোনটি এলিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের উভয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এলিফেটিক এবং অ্যারোমেটিক, তাই না? এক নম্বরটার মধ্যে বলছে বেনজিন, বেনজিন শুধুমাত্র অ্যারোমেটিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর কি, এটা শুধুমাত্র অ্যারোমেটিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা হবে না। টলুইনের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, টলুইন মানে কি? একটা CH3 আছে আর এর কোনটা বেনজিন একটা আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট, এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট, আর এইটা হচ্ছে আমাদের কাছে এলিফেটিক পার্ট,
এলিফ্যাটিক পার্ট, ঠিক আছে। তো এলিফ্যাটিক পার্টের বিক্রিয়া হবে হচ্ছে একটা, আর এখানে হবে হচ্ছে অ্যারোমেটিক পার্টের বিক্রিয়া হবে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তো অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা। সাইক্লোহেক্সেন না কেন? কারণ এইটা তো আর অ্যারোমেটিকের ওই জায়গার মধ্যে পড়তেছে না আর কি, তাই না, শর্তগুলো মানতেছে না। হু কর্তৃক WHO কর্তৃক অনুমোদিত TDS এর মাত্রা কত? এগুলো হচ্ছে পরিবেশ রসায়নের চ্যাপ্টার থেকে আমাদের ওখানে দিয়ে দেওয়া ছিল। বিওডির মান কত, সিওডির মান কত, আর্সেনিকের মাত্রা কত, এই যেগুলো নির্দিষ্ট একটা মান বলে দেওয়া আছে। এই মানগুলো আসলে মুখস্থ রাখতে হয়। তো সেই মুখস্থ মান থেকে মানটা চলে আসছে, এটা হচ্ছে 500 ppm আর কি, এরকম, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 1 মিলিলিটার এত মোলার HCl লাগলে ppm কে খরতা কত? খরতা বের করতে হবে কোথায়? ক্যালসিয়াম কার্বনেটের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে বের করতে হবে আর কি। অ্যান্ড ppm ইউনিটে বের করতে বলছে, তার মানে কি হইতে হবে? মিলিগ্রাম পার লিটারে হইতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা আগে মিলিগ্রাম ইউনিটে বের করব, তারপরে হচ্ছে যে 1 লিটারের মধ্যে হিসাব নিকাশ করে বের করতে পারলেই জিনিসটা ডান হয়ে যাবে আর কি, তাই তো? আচ্ছা, এখন আমরা তাহলে চলো হিসাব নিকাশটা একটু করে দেখি ঘটনাটা কোথায় চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি যদি হিসাব নিকাশ করে আসো বিক্রিয়া করতে, ক্যালসিয়াম কার্বনেট এর সাথে HCl এর যদি আমরা বিক্রিয়া দিই তখন কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এর সাথে হচ্ছে পানি উৎপন্ন হয়, এর সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। গেল, এখানে তাহলে 2 গেল। তাহলে কী লেখা যায় এখানে? N অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই হলো 1, এর সামনের মোল সংখ্যাটা সমান N অফ HCl ডিভাইড বাই হলো 2। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে N অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা তাহলে কত? এই দুটার গুণ করলে দেখা যাবে যে আমরা কি পাবো? তার মোল সংখ্যা পাবো। কার মোল সংখ্যা পাবো? HCl এর মোল সংখ্যাটা পাবো। তাহলে কত পাইতেছি এখানে? আমরা পাইতেছি হচ্ছে 1 × 10⁻³ এটা হচ্ছে কি মিলিলিটার থেকে লিটারে নিছে, এখানে নিলাম তাহলে 1 × 10⁻³ এটা হচ্ছে এই মোলারটাকে নিছে, ডিভাইড বাই হলো 2। তাহলে এইটা পাইলাম আমরা এত মোল। এটা কার মোল সংখ্যা পাইছি? ক্যালসিয়াম কার্বনেটের এখন মোল সংখ্যাটা পাইছি। আমাদের লাগবে কি? এটাকে গ্রামে নিয়ে যেতে হবে, গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখন গ্রামে যাওয়ার তাহলে উপায়টা কোথায়? তাহলে 10⁻6 × 100, 100 ডিভাইড বাই 2, এটা গেলে আমরা কোথায় চলে যাব? গ্রামে চলে যাবো আর কি। আচ্ছা, 100 কোথা থেকে পাইলাম? এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে ওর নিজের ভর হচ্ছে 100 নিলাম। তাহলে কি হবে তখন? তাহলে এবার হবে হচ্ছে 50 × 10⁻6 এত গ্রাম, এত গ্রাম। আমাদের গ্রাম থেকে যদি আমরা মিলিগ্রামে যাই তাহলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻³ এত মিলিগ্রাম। তাহলে মিলিগ্রাম আমরা পেয়ে গেছি। এবার আমরা যেতে হবে তাহলে কোথায়? এবার যেতে হবে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে খরতা যদি আমরা বের করতে চাই, ধরো যে খরতা ইংরেজি হচ্ছে হার্ডনেস বলে, বের করতে যদি যাই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, তখন আমরা কী করতে পারতেছি? 50 × 10⁻³ এখন এইটা পাইছি আমরা হচ্ছে মিলিগ্রাম, তাই না? এখন আমরা যদি লিটারে যদি যাই, তাই না, 1 মিলিলিটারের মধ্যে যদি হিসাব নিকাশ করে আমরা যাইতেছি, তাই না, 1 মিলি, তাহলে কত হবে? 10⁻³ এত কিন্তু লিটার, তাহলে আমরা কাটাকাটি করলে তখন সব কিছু মিলে কী থাকে? 50 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 50 ppm, তাই তো? তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা। বুঝছো? ওকে। বিজারণ বিভব MnO এর ক্ষেত্রে হচ্ছে এত 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 দিয়ে দেওয়া আছে। এখন ঘটনা হলো কি বলতেছে যে এটার কোনটার ক্ষেত্রে বিজারণ ক্ষমতার ক্রম বেশি হবে আর কি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যত আমাদের কাছে কি দেওয়া আছে এখানে? বিজারণ বিভব দিয়ে দেওয়া আছে, তাই না? এদের ক্ষেত্রে বিজারণ বিভব দিয়ে দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখা দরকার, বিজারণ বিভবের মানটা যতটা নেগেটিভ হবে আর কি, যতটা নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে বিজারণ ক্ষমতা তত আসলে বেশি হবে আর কি। এই কথাটা মানে কি? এই কথাগুলো মানে কি? এই কথাগুলো মানে যদি বুঝতে চাও তাহলে কাজে লাগানো যাবে যে বিজারণ বিভবের মান নেগেটিভ, যত নেগেটিভ মানে অনেক কমের দিকে যত যাইতেছে, তার মানে জারণ প্রবণতা ততবার বাড়তেছে আর কি, তাই না? জারণ প্রবণতা বাড়তেছে, তার মানে এই যে আমরা যদি চিন্তাভাবনা যদি করি যে এই জায়গাটার কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এটার ক্ষেত্রে তাহলে বিজারণ ক্ষমতাটা বেশি, অর্থাৎ জারণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনাটা তাহলে বেশি এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে আবার বিজারণ ক্ষমতাটা হচ্ছে আবার কম, তার মানে এটার ক্ষেত্রে জারণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে আবার কম। এরকম জিনিসটাকে মাথায় রাখতে হবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো ডিটেলস আলোচনা করতে পারলে আরও অনেক ভালো। তো আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে কোনটা হবে?
তাহলে MnO, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে বেশি এক সরি মানটা, এটা বেশি মান না, এটা তো কম মান ছিল আমাদের জন্য, আমরা এটা কাজ করি এই যে এটা বেশি মান আর কি, এরকম সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে বেশি ঋণাত্মক, তাহলে এটা হলো অক্সিজেন, এটা হলো আমাদের কাছে N, এটা হলো আমাদের কাছে M, তাই না? এখন তাহলে সবচেয়ে বেশি হবে তাহলে কোনটা বেশি হবে? হচ্ছে O, অক্সিজেন সবচেয়ে বেশি হবে। তারপরে 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 কম কোনটা হবে? M, তারপরে কম হচ্ছে M, তারপরে কোনটা হবে? তারপরে হচ্ছে N, তারপর হচ্ছে N তাহলে কোনটা? তাহলে হচ্ছে এটা 1 নাম্বারটা হচ্ছে অপশনটা। বুঝছো ঘটনাটা? 1 নাম্বারটা হচ্ছে অপশনটা। ওকে, সাইট্রিক অ্যাসিড কোন ধরনের খাদ্য সংরক্ষক? 5 নাম্বার চ্যাপ্টারের জিনিসপত্র। এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট, তাই না? এটা একটা কি? অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করতেছে, অ্যান্টি অক্সিডেন্ট। ডান। এরপরে যদি আমরা যাই, নিচের কোনগুলো আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সংখ্যা একই যেখানে, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আমি যদি হিসাব নিকাশ করি, বলি হিসাব নিকাশ করে যদি চিন্তা ভাবনা করি, তো চলো একটু দেখি। আমার মনে হচ্ছে র্যান্ডমলি দেখে মনে হচ্ছে এই জায়গায় দুটোর মধ্যে সমান না, র্যান্ডম দেখে মনে হইতেছে। তো আমরা হচ্ছে র্যান্ডমলি একটা জায়গায় পিক করি আর কি, ধরো 2-3-এর মধ্যে হিসাব নিকাশ করি। ধরো যে আমরা 2-এর মধ্যে হিসাব, 3-এর মধ্যে হিসাব নিকাশ করি। নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয় দেখি একটু। নাইট্রোজেনের ক্ষেত্রে একটা নাইট্রোজেনে আছে 7টা, দুটোর মধ্যে আছে কটা? 14টা আর কি। তাহলে একটা নাইট্রোজেনের 7টা, দুটোর মধ্যে আছে 14টা, 14টা ইলেকট্রন। কার্বনের মধ্যে আছে কয়টা? 6টা, আর অক্সিজেনের মধ্যে আছে হচ্ছে 8টা, তা 8 6 14, তাহলে এখানে হলো 14 ইলেকট্রন। তাহলে কার্বনে আছে 6টা, নাইট্রোজেন আছে 7টা, আর মাইনাস আছে একটা, তাহলে কত হলো? এখানে তাহলে 14 হলো। 3টা বন্ধু মিলাইতে পারছি, এটা মিললেই হয়ে গেল। তাহলে 7 আর 8, তা 7 8 কত হলো তাহলে? 7 8 হলো 15, 15 8 থেকে প্লাস, প্লাস মানে হচ্ছে একটা বাদ, তাহলে এটা হলো তাহলে 14। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি মনে হয়, এইটা হচ্ছে আমাদের কাছে আইসো ইলেকট্রনিক আর কি। তাহলে অন্যান্যগুলো না কেন? তো অন্যান্যগুলো না কেন? কারণ আমরা যদি হিসাব নিকাশ করে দেখতেছি কেন আমি এই জিনিসটাকেই নিতে হয়েছে। অপশনগুলোর দিকে থেকে তাকানো যাইলে ভালো হয়তো খুবই। কেন? কারণ এই জায়গায় 3টা এখন অক্সিজেন আছে, তাই 3 8 24 তো এখানে অলরেডি হয়ে গেছে, তাহলে সে অলরেডি কিন্তু এই জিনিসগুলো মিলতেছে না। তো মোটামুটি তুমি যদি একটা অ্যাজাম্পশন নিয়ে যদি আগাইতে পারো, তাহলে তুমি ওইখান থেকেই অপশনগুলোর থেকেই তুমি আবার অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবে আর কি। সো বুয়েটে হোক বা ঢাবিতে হোক, যে প্রশ্নেই তুমি পরীক্ষা দাও না কেন, কেমিস্ট্রির প্রশ্নের মধ্যে টু বি স্পেসিফিক, আমি কেমিস্ট্রির জন্যই তোমারে বলি, এমসিকিউর জন্য তোমার আসলে ইনডেপথ নলেজ যতটা না কার্যকরী, তার সাথে প্যারালালি তোমার যদি অপশন টেস্ট করার বা ওই এক্সাম কন্ডিশনে তোমার যদি প্রশ্নগুলোকে একটু যাচাই করার যদি দক্ষতা যদি ভালো থাকে, তাহলে তুমি ভালো করার চান্স কিন্তু তোমার বেড়ে যাবে আর কি। বুঝতে পারছো? একটু ওই জায়গায় একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। গ্লুকোজ অণুতে কয়টা কাইরাল কার্বন আছে? এইটা একদম আমরা ক্লাসের মধ্যেই বারবার মনে হয় বলতেছিলাম, তাই না? একদমই আমাদের, আমি মনে হয় কোনো ক্লাস বাদ দিই নেই এইটা বলাটাকে, ঠিক আছে? আজ পর্যন্ত যখনই যেদিনে ক্লাস নিতে গেছি সেদিনে এমন হয় কোনো দিন এইটা বাদ দিই নেই, ঠিক আছে? যাই হোক, পোলাপান পারলে তো খুবই খুশি। হ্যাঁ, তোমাদেরকে পারা উচিত এই জিনিসগুলো। আমি কোনোদিন আসলে এইটা জিনিসটা বলতে বাদ দিইনি। এইটা হচ্ছে গ্লুকোজের অবস্থাটা হচ্ছে এটা, গ্লুকোজের স্ট্রাকচারটা ওপেন চেইন বলতাম আমি ক্লাসের ভিতরে, যে ওপেন চেইন একটা থাকে, ক্লোজ চেইন একটা থাকে আর কি। তো ওপেন চেইনের ক্ষেত্রে কী হয়, ক্লোজ চেইনের ক্ষেত্রে কী হয়, যাই হোক সেটা আমাদের কাছে চাই নেই, ওই প্রশ্নের দিকে আমরা যাচ্ছি না। সো এইটা একটা ক্যারাল কার্বন, এই যে একটা ক্যারাল কার্বন, এই যে আমাদের কাছে আছে আরেকটা ক্যারাল কার্বন আছে, তারপরে হচ্ছে যে আমাদের কাছে আছে আরেকটা 3টা, এই যে একটা তাহলে 4টা, তাহলে 4টা ক্যারাল কার্বন আছে আর কি আমাদের কাছে। কয়টা আছে? 4টা ক্যারাল কার্বন আছে। তাহলে খুব জটিল কাজ না, সহজ কাজ মোটামুটি, তাই না? ওকে, এখন কোনটি জারক বিজারক উভয়ই ভূমিকা পালন করতে পারে? আচ্ছা, এই প্রশ্নটা আমি বারবার হচ্ছে ক্লাসের ভিতরেই পড়াইতাম বারবার। হ্যাঁ, এই জিনিসটা আমি আমার পড়ানোর সময় বারবার বলতাম এরকম টাইপের, যে আমাদের রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আর কি সীতাকুণ্ডের মধ্যে, যেখানে হাইড্রোজেন পারঅক্সাইডটা আসলে কাহিনী করে ওইখানকার মধ্যে একটা ঝামেলা তৈরি করছিল আর কি, তাই না? আচ্ছা, যদি আমরা খেয়াল করে দেখি এই হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, এইখানকার অবস্থাটা কি? অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এখান থেকে যদি আমরা জারণ করি মানে অক্সিডেশন করি, তখন তাহলে কী হয়? তখন এখান থেকে আসে হচ্ছে O2 আসে, -1 থেকে এটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে অক্সিডেশন। আবার যদি আমরা এখান থেকে বিজারণ করি, তখন কি হয়? তখন এখান থেকে আসে H2O2 হয়, তার মানে হচ্ছে -2, -1 থেকে -2, তার মানে এটা ক্ষেত্রে জারণ হয়, বিজারণও হয় আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে এটা হচ্ছে 1 নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছো? পরেরটা কেন হবে না? তাহলে এটা হচ্ছে +6 আছে, তার মানে এটা শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে অনলি হচ্ছে সে অনলি হচ্ছে জারক, নট বিজারক আর কি। তারপরে হচ্ছে তোমার কাছে কি এইটার ক্ষেত্রে সালফার কত আছে? -2 আছে, ও হচ্ছে ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, কারণ সালফার অলরেডি সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে বসে আছে। তার মানে কি ভাইয়া, এখান থেকে এটা শুধুমাত্র বিজারক হতে পারবে, জারক হতে পারবে না আর কি। এই হচ্ছে ঘটনাগুলো। আচ্ছা, পরের দিকে যদি আমরা চলে যাই, নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা সমান থাকে আর কি?
কার্বন সংখ্যা সমান থাকে। এই যে কোপ বিশ্লেষণ বিক্রিয়ার কথা আমরা তো শুরুতেই একবার পড়ে আসলাম না, তার মানে কোপ বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, যদি আমরা এরকম লিখি আর এক্স, যদি আর এক্স না ঠিক কী থাকে, যদি আর সিও এন এ এরকমটা যদি থাকে, তখন এই আরটা ডাবল হয় আর কি, তাহলে আর আর এরকম একটা অ্যালকেন তৈরি হয়, তার মানে কার্বন সংখ্যা তাহলে কী হলো, বাড়লো। আচ্ছা, তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম এরকম, আর এক্স যদি থাকে সেখান থেকে এটাই ছিল আর আর হয়, তার মানে হচ্ছে কি কার্বন সংখ্যা বাড়ছে। আবার যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা তুমি যে ছোটোবেলায় যেটা পড়ছিলা, আর সি ডাবল ও এন এ, এখান থেকে কি উৎপন্ন হয়, আর এইচ উৎপন্ন হয়, তার মানে কার্বন সংখ্যাটা আবার কমে। তার মানে হচ্ছে কার্বন সংখ্যা সমান থাকে না কোথাও আর কি, তাই না? সবার ক্ষেত্রে হয় কমে, নাহলে বাড়ে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে 4 নাম্বারটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? এবার সেরকম SF6 অণুতে সালফার এর কোন ধরনের সংকরায়ন ঘটছে আর কি, SF6। তাহলে এখানে হচ্ছে যে এফ আছে কয়টা, এফ আছে ওখানে 6টা, এফ আছে এখানে তোমার কাছে 6টা, তাহলে 6টা এফ থাকা মানে আমার কাছে লোন পেয়ার কত আছে, সুন্দরভাবে 0, সিগমা আছে হচ্ছে 6, যোগ করলে নাকি হয় 6 দিলে কী হবে, sp3d2। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? 2 নাম্বারটা হবে হচ্ছে এটা। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থাটা। পরের দিকে যাই, কোনটি আলোক সক্রিয় যৌগ, মানে কোনটি আলোক সক্রিয় যৌগটা কীভাবে বুঝবা, তোমার কাছে কোথায় কাইরাল কার্বন আছে আর কি, কাইরাল কার্বন আছে কি না, যদি কাইরাল কার্বন থাকে সেটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তাহলে একটু দেখি আমরা কাইরাল কার্বন কাকে বলে। প্রত্যেকটা কার্বনের প্রত্যেকটা হাতের মধ্যে ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে আর কি। তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা চিন্তাভাবনা করি, এই একটা যুক্ত আছে, এই একটা যুক্ত আছে, দুটো কেমন সমান, তাহলে তো এটা হইল না। যদি আমরা এই কার্বনের কথা চিন্তা করি, CH3 আছে, CH3 আছে, তার মানে এটাও হবে না, বাদ। আবার আমরা যদি এই কার্বনের কথা চিন্তা করি, এই একটা যুক্ত আছে, এই একটা যুক্ত আছে, দুটো ভিন্ন, বাট দুইটা দেখো হাইড্রোজেন আছে আর কি, দুটো সেম জিনিস আছে, তার মানে এটাও হবে না। তাহলে 3 নাম্বারটা ক্ষেত্রে যদি আমরা হিসাব নিকাশ করি, এই যে কোনটা ক্ষেত্রে দেখবে, এই কার্বনটার ক্ষেত্রে তুমি দেখতে পারো, এই কার্বনও দেখতে পারো, মানে এই কার্বনটা নিয়ে একটু দেখি। এই কার্বনের এক পাশে পাইতেছে হচ্ছে CH3, এক পাশে পাচ্ছ হচ্ছে CH2Cl, এক পাশে পাচ্ছ হচ্ছে Cl, এক পাশে পাচ্ছ হচ্ছে H। তো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তো 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে না, তাহলে কি হবে, 3 নাম্বারটা তোমার কাছে রাইট অ্যান্সারটা আর কি। বুঝতে পারছো? ওকে, এবার যাই, CN2N+2O এর গাঠনিক সংকেত দ্বারা কোন সমাণু সম্ভব। আচ্ছা, অ্যাসিড আর এস্টার সম্ভব না, আগেই সম্ভব না, কেন? অ্যাসিড এস্টারের মানে কি, C+O থাকে আর কি, এখানে COOH থাকে, তাহলে COOH থাকলে তো সম্ভবই না, কারণ এইখানে মাত্র দিচ্ছে হচ্ছে ও দিছে একটা, আমরা অপশন আগে ক্যান্সেল করে দিতেছে। অ্যালডিহাইড আর কিটোন হবে কিনা, অ্যালকোহল আর ইথার হবে কিনা, এই দুটো যে কোনো একটা হবে। তাই একটু আমরা দেখি আগে, CnH2n+2 এইটা, এখন এইটার একটা এক্সাম্পল হিসেবে আমরা নিয়েই দেখি, C3H2 মানে C3H8O, তাই না? যদি আমরা এক্সাম্পল নিয়ে, তুমি যদি মনে করো যে তোমার ঝামেলা আছে, তাহলে তুমি এইটা এভাবে দেখতে পারো, সমস্যা নেই। আমরা এরকম করে দিলাম, আমরা এরকম করেই দিলাম, ঠিক আছে, আমরা এরকমভাবেই লিখলাম, নিয়ে দেখো মিলছে কিনা, C3H8O, অবশ্যই মিলছে। তার মানে এটা কি একটা অ্যালকোহল হয়, এটা দিয়ে যেহেতু অ্যালকোহল হয়, তাহলে আবার ইথারও হইতে পারে, তাহলে অ্যালকোহল যদি হয় তাহলে ইথারও হইতে পারে। অ্যালডিহাইড আর কিটোন না কেন, কারণ অ্যালকোহল আর ইথার হলে আবার অ্যালডিহাইড আর কিটোন হয় না। এটা জিনিস মাথায় রাখতে পারো এভাবে, তুমি যদি শর্ট করে যদি মনে রাখতে চাও, CnH2n+O, এইটা দিয়ে তোমার কাছে যেমন অ্যালকোহল হয়, অ্যালকোহল আর ইথার হয়, বাট CnH2n তার সাথে ও থাকলে এইটা দিলে শুধুমাত্র হচ্ছে অ্যালডিহাইড কিটোন, তারপরে হচ্ছে ইনঅল, তারপরে হলো ইনঅল, তারপরে আবার এখান থেকে কি হয়, সাইক্লো কিন্তু কম্পাউন্ড হয় টাইপের, তাই না? তার মানে হচ্ছে যে সাইক্লো টাইপের কিছু একটা আসবে, আমরা ওইদিকে গেলাম না। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করছি অলরেডি, আমাদের যে জৈব রসায়ন প্লে লিস্টটা আছে সেখানে আমরা আলোচনা করছি, সো এগুলো দেখলেও আসলে হয়ে যাবে আর কি, সমস্যা নেই। তাহলে কোনটা হলো আমাদের ঘটনাটা, এইটা হলো এটা, হ্যাঁ, অ্যালকোহল আর ইথার। কোনটি অর্থপেরা নির্দেশক হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে, খুবই কমন কথা, আমরা একটু আগেও বলে আসতেছিলাম মনে হয় এটা। হ্যাঁ, মানে এই কোশ্চেন সেটটার মধ্যে খেয়াল করে দেখলে দেখা যায় যে সেম কনসেপ্টের প্রশ্ন 2-1টা করে আছে আর কি। তো কেউ যদি কনসেপ্টের ওই জায়গাগুলোর মধ্যে ভালো ডেপথ থাকে, তাহলে একটা পারলে আরেকটা পারা যায় আর কি, এরকমটা। আচ্ছা, যদি আমরা খেয়াল করে দেখি, আমরা ওখানে বলছিলাম
এইটা হচ্ছে আমাদের কাছে মেটা নির্দেশক, এটাও আমাদের জন্য মেটা নির্দেশক, এটা হচ্ছে আমাদের জন্য মেটা নির্দেশক। তার মানে অর্থপেরা নির্দেশক শুধুমাত্র থাকতেছে এইটা আর কি। অর্থপেরা নির্দেশক কোনগুলো? যাদের মধ্যে এরকম মুক্তজয় ইলেকট্রন আছে, সেই মুক্তজয় ইলেকট্রন দিয়ে ওরা বেনজিন বলয়ের ভিতরের দিকে ইলেকট্রন পুশ করে। ইলেকট্রন পুশ করলে ওখানে বেনজিন বলয়ের মধ্যে কি হয়, ইলেকট্রন ঘনত্বটা আস্তে আস্তে ওইদিকে বাড়া শুরু করে আর কি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অর্থপেরা নির্দেশক হচ্ছে এই বিআরটা আর কি। এখানে পরের দিকে যাই যদি, চলো লাস্ট কোয়েশ্চেন। একটি ইলেকট্রন এত থেকে এততে গেছে কতটুকু শক্তি গ্রহণ করবে? তার মানে আমাদের কাছে আছে কত, এন এর মান 1 থেকে এন এর মান 3-তে গেছে আর কি, এরকম। তো একটা ইলেকট্রন 1 থেকে শুরু করে 3-এ চলে গেছে যখন, তখন শক্তির পার্থক্য কত? তাহলে এক অবস্থা থাকাকালীন সময়ে তার শক্তি হলো E1, এই জায়গায় শক্তি থাকাকালীন সময়ে তার শক্তির মানটা ধরলাম E3। তাহলে যদি আমরা বলি, তাহলে ডেল ই যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে কি হবে? তার শক্তির পার্থক্য জানতে চাইছে আমাদের জন্য আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের কাছে যেটা, যে E1 মাইনাস E3। তাহলে হিসাব নিকাশ করো এবার, E1 এর মান কত? -1.8 ইন্টু 10⁻⁻19 আর্গ, মাইনাসে মাইনাসে প্লাস 1.4 ইন্টু 10⁻⁻18। এটা যদি একটু বিয়োগ টিয়োগ করে দেখো তাহলে কত আসে আর কি, এরকম ঘটনা আসে হচ্ছে -1.8 ইন্টু 10⁻⁻19 মাইনাসে মাইনাসে হলো প্লাস 1.4 ইন্টু 10⁻⁻18 আর কি। তাহলে 1.22 ইন্টু 10⁻⁻18 এত কিন্তু আর্গ থাকতেছে আর কি, তাই না? এত হচ্ছে আর্গ। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? এটা অ্যান্সার আছে অপশনে, আছে এই যে 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা আর কি, এরকম আছে। সো খুব একটা জটিল কাজ না, সহজ কাজ। সো 23-24 সেশনের বইয়ে আসা যে প্রিলির প্রশ্নটা, তো প্রশ্নটা আমরা অলরেডি সলভ করলাম। তো প্রশ্নটা আসলে খুব জটিল ছিল কি না, আমি যদি বলি আমার জায়গা থেকে যে প্রশ্ন আসলে জটিল ছিল না, বরঞ্চ আসলে যে যারা পড়ছে তাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার ছিল প্রত্যেকটা টপিক রিলেটেড, তারা হচ্ছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে আর কি। যেমন ধরো যে অপসারণ বিক্রিয়ার কথাগুলো বললাম আমরা হচ্ছে এখানে সংকরণে বেশ কিছু জিনিসপত্র দেখছি, তাই না? তো এই জন্য বলবো যে আসলে যদি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই হয়তোবা প্রিলির এই জায়গাটা কেমিস্ট্রি পার্ট 2 কনসেপ্টকে খুব ভালোভাবে করে আসতে পারবো আর কি। সো কনসেপ্ট বিল্ডিংয়ের দিকে বেশি নজর দাও, রাদার দেন লম্বা লম্বা ক্লাস করার থেকেও, বা হচ্ছে যে তোমার কাছে মানে কী বলবো, শুধু ক্লাস করে গেলে আসলে হবে না, তোমার কনসেপ্টটা নিজের মধ্যে একটু বিল্ড করতে হবে, পাশাপাশি নিজের যে সকল প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি যেগুলো আছে এগুলোর দিকে তোমার নিজেকে একটু বিল্ড করার চেষ্টা করো আর কি, এরকম, বুঝছো? তুমি শুধুমাত্র বসে থাকো না যে এরকম যে ভাইয়া সলভ করাই দিবে বা টিচার সলভ করাই দিবে বা আমাকে হচ্ছে যে কোনো একটা অ্যান্সার শিট দিয়ে দেওয়া হবে, আমি এগুলো মুখস্থ করে যাব, এরকম করে গেলে আসলে হবে না জিনিসটাকে। তোমার নিজের মাথার মধ্যে সব কিছু জিনিসপত্রগুলো সুন্দরভাবে গোছানো থাকতে হবে। যদি তোমার মাথার মধ্যে এটা গোছানো থাকে তবেই তুমি দেখবা যে এক্সামের মধ্যে তুমি একটা ভালো একটা অ্যান্সার করে আসতে পারবো আর কি, অ্যান্ড তুমি এখান থেকে একটা ভালো ফলাফল গুনতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে যারা যারা প্রস্তুতি নিচ্ছ বা নিবা সামনে। আর এর বাইরে তোমাদের যদি বলে রাখি, ক্লাস চলাকালীন সময় আমি দুটো কথাবার্তা বলছি যে আমরা হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা চলতেছে 25 ব্যাচের জন্য, তো ওই প্রোগ্রামের মধ্যে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হবে, যে সকল ক্লাসগুলো নেওয়া হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলছিলাম, আমার যে একটা অর্গানিক ফ্রি প্লেলিস্ট আছে বা আসতেছে, তো সেই অর্গানিকের ক্লাসগুলোর মধ্যেও আমি এই জিনিসগুলো নিয়েও আলোচনা করছি আর কি। তোমরা যারা ইন্টারেস্টেড আসো অর্গানিকটা নিয়ে, যারা প্যারা খাইতেছো, তোমরা সেই অর্গানিকটা এখন থেকে চাইলেই কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করে নিতে পারো আর কি, যার মাধ্যমে তুমি বুয়েটের এই এমসিকিউর জন্য নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। তো আর কোনো কথা নয়, তোমাদের স্বপ্নের পথে আগায় যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।